সিএস এর সম্পূর্ণ অর্থ হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে। ক্যাডাস্ট্রাল ইংরেজি শব্দ, এর বাংলা মানে হচ্ছে সরজমিনে একটা ভূখণ্ডকে পরিমাপ করা, এর দৈর্ঘ্য কত, প্রস্থ কত। সিএস সার্ভে মানে হচ্ছে কিস্টোয়ার, এর মানে হচ্ছে সরজমিনে জমিটা মেপে নকশা তৈরি করা। আর আমাদের এই উপমহাদেশে সর্বপ্রথম 1800, যদি আমরা দেখি 88 সালে, তাহলে সালটা একটু মনে রাখবেন কত, 1888 সালে এই সিএস জরিপ শুরু হয়। 1940 সালে টোটাল 52 বছর সময় লেগেছে এই সিএস জরিপটা করার জন্য বাংলাদেশে। এই সালটাই আপনি মনে রাখবেন যথেষ্ট। তাহলে 1888 থেকে 1940, এই দীর্ঘ 52 বছরে সেই কক্সবাজারের রামু থেকে আমাদের দিনাজপুরে উত্তরবঙ্গে এসে 1940 সালে এই জরিপটা শেষ হয়। প্রতিটা ভূখণ্ডকে তার দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এটা মেপে কিন্তু নকশা তৈরি করা হয়। ওই নকশার উপর ভিত্তি করেই আমাদের এই সিএস খতিয়ান, এইটা মনে রাখবেন। এখন আমাদের এই যে সিএস খতিয়ানটা কিছু অঞ্চলে বাদ ছিল, এই বিপরীত তথ্যটাও আপনার জানতে হবে। সেটা হচ্ছে যে আমাদের পার্বত্য তিনটা জেলা আছে বাংলাদেশের, 64টা জেলার মধ্যে মনে রাখবেন তিনটা জেলার বিভিন্ন প্রকার নিয়ম কানুন ভূমি বিষয়ক অন্যরকম। আমাদের এই যে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, এই তিনটা পাহাড়ি অঞ্চল পার্বত্য জেলা আমরা বলি। এখানে আজ পর্যন্ত কোনো বাস্তবে কিন্তু সরজমিনে জরিপ হয় নাই, সেই জন্য এই তিন জেলা সিএস এর হয় নাই, এস এও হয় নাই, আর এস ও হয় নাই। আজ পর্যন্ত কোনো জরিপ করা হয় নাই, জাস্ট এতটুকু মনে রাখবেন। এর পাশাপাশি যারা সিলেটের অধিবাসী আছেন, মূলত সিলেট টোটাল বিভাগটাই সম্ভবত 5টা জেলা আছে যদি ভুল না হয়। তো এই সিলেটটা যখন এই জরিপ কাজ সংগঠিত হয়, সেটা ছিল আসাম প্রদেশের অধীনে। আর এই টোটাল আইনটা ছিল আমাদের পূর্ববঙ্গের জন্য। তবে এই সিলেট ছিল আসামের অধীনে, তো এই জন্য সিলেটেও ওই জরিপ তখন কিন্তু হয় নাই। তাহলে আমরা সিলেটে সিএস জরিপ পাবো না। তবে সিলেটে কিন্তু সিএস জরিপ 1936 সালে শুরু করা হয়েছিল। তো পরে আমরা সবাই জানি 1947-এ যখন দেশ ভাগ হইলো, ব্রিটিশরা চলে গেল, ওই জরিপ কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ওই এসএ খতিয়ানের সাথে একত্রিত হয়, তো এই জন্য সিএস খতিয়ান আপনি সিলেটে পাবেন না। সেখানে আপনি এসএ খতিয়ান থেকেই সম্পত্তির মালিকানার ধারাবাহিকতা সবসময় পাবেন। তাহলে আমরা সিএস খতিয়ান সম্পর্কে যদি ছোট্ট করে আমরা যে জিনিসটা জানলাম, যে 1888 থেকে 1940, এই দীর্ঘ 52 বছরে কক্সবাজারের রামু থেকে শুরু করে 1940 সালে দিনাজপুরে জরিপটা করা হয়। বাদ যায় আমাদের পার্বত্য তিনটা জেলা এবং সিলেট টোটাল বিভাগটাই। আর সিলেট বিভাগে কোনো সিএস জরিপ নাই, সেখানে আমরা এসএ জরিপ থেকেই পাবো। এখন আসি আমরা এই সিএস জরিপের খতিয়ানটা চিনব কি করে। তো সর্বপ্রথম যদি আমরা বলি যে এই খতিয়ানগুলা সবসময় 2 পাতার হবে, এবং খতিয়ানের পাতাগুলা দেখবেন পুরাতন যদি আপনি পান, আমাদের লিগ্যাল সাইজের পাতাগুলা যেমন থাকে একটু লম্বা ধরনের, সেই রকম পাবেন। আর পাতাগুলা 2টা অংশে বিভক্ত হবে, আমরা বাস্তব চিত্র দেখাইলে আপনারা বুঝবেন। তো এইটা হচ্ছে যে একটা সিএস খতিয়ান অরিজিনাল কপি, দেখেন এখানে 2টা পাতা, এটা হচ্ছে প্রথম পাতা, এটা দ্বিতীয় পাতা, লম্বালম্বি অনেক। এর মধ্যে 2টা ভাগে বিভক্ত প্রথম পাতাটা, এখানে জমিদারের নাম থাকে যে কোন জমিদারের অধীনে জমিটা। আর এইখানে হচ্ছে যে রায়ত বা চাষি বা কৃষক, বর্তমানে যাদেরকে আমরা ভূমি মালিক বলি, যে ওই জমিটা কারা চাষাবাদ করে। তাহলে 2 পাতার সিএস খতিয়ানের প্রথম পাতা 2টা অংশে বিভক্ত থাকে। প্রথম পাতার উপরে জমিদারের নাম, আর নিচের দিকে থাকে রায়তের নাম। রায়ত মানে হচ্ছে বর্তমানে জমির মালিক, এই শব্দটা মনে রাখবেন। আর দ্বিতীয় পাতায় তেমন কিছুই না, ওই যে দাগ নাম্বার, জমির রকম থাকে, দাগে মোট জমির পরিমাণ, উম, এই জিনিসটাই থাকে, টোটাল জমির পরিমাণটা। তো এখন মূল জিনিসটা হচ্ছে যে এই সিএস খতিয়ান আমরা তো পরবর্তীতে দেখবো যে এসএ খতিয়ানও 2 পাতার হয়। তো এই জন্য সিএস খতিয়ান চেনার কিছু কার্যকরী উপায় আমরা আপনাদেরকে বলে দেই। সেটা হচ্ছে এই খতিয়ান গুলার মধ্যে আপনি দেখবেন 105, 105-এর ক, 106, 108, 109, 115 খ, এই শব্দগুলার যে কোনো একটা শব্দ আপনি পাবেন। এই খতিয়ানটাও যদি আমরা একটু জুম করি, আপনাদেরকে যদি একটু দেখাই, এটার নিচের দিকেও দেখেন 105, 106, 108, 109, 115 খ দেওয়া আছে। এখন এই জিনিসটা কি, তো মনে রাখবেন প্রতিটা খতিয়ান তৈরি করার জন্য একটা আইনের দরকার হয়। আমাদের সিএস খতিয়ান তৈরি করার জন্য যে আইনটা, সেটাকে আমরা বলি যে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন। ইংরেজিতে সহজে আমরা বলি যে বিটি অ্যাক্ট, মানে বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট। ওই আইনের ধারা এগুলা।
তো আপনার আইনটার নাম না জানলেও সাধারণ ব্যক্তি হিসাবে যদি 105, 106, 108, 109 দেখেন কোনো খতিয়ানে লেখা আছে, আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন যে এটা হচ্ছে আপনার সিএস খতিয়ান। এই খতিয়ানটা সবসময় দুই পাতার হবে, তাহলে এই দুটার মাধ্যমে যে কোনো প্রকারের খতিয়ানকে আপনি সহজে বুঝতে পারবেন যে যদি খতিয়ানে আমার 105, 105-এর ক, 106, 108, 109, 115 খ সবগুলা থাকতে পারে, অথবা যে কোনো একটাও থাকতে পারে, তখন আপনি সহজে বুঝে নেবেন যে এটা আমাদের সিএস খতিয়ান। এর পাশাপাশি আরো কিছু নিয়ম আছে, তবে সেগুলো অতটা কার্যকর না। যেমন ধরেন যে খতিয়ানের অংশটা আমাদের 16 আনার হিসাবে থাকে। যেমন এইখানে যে জমির মালিক দেখেন এক দেওয়া আছে, এটা এক না, এটাকে বলে যে 16 আনা। তাহলে যদি দুই পাতার হয়, যদি আমাদের যে আইনের ধারাগুলো উল্লেখ থাকে, আমরা সহজে বলে দিতে পারবো এটা সিএস খতিয়ান। এখন যদি আপনি ডিসি অফিস থেকে যদি নকল উঠান, সেক্ষেত্রেও দেখবেন যে এটা নিচের দিকে এখানে লেখা আছে, দেখেন 105, 106, 108, 109। আর যদি কোনো ডিসি অফিসে লেখা না থাকে, উপরে যদি তারা লিখে দেয় যে এটা সিএস খতিয়ান, তাহলে ফরম্যাট যাই হোক আপনি ওটাকে ধরে নেবেন যে এটা সিএস খতিয়ান। তাহলে টোটাল আমরা দুইটা নিয়ম দেখলাম। যদি সার্টিফাইড কপিগুলোতে উপরে নাম লেখা থাকে, তাহলে আপনি ধরে নেবেন যে সেটা সেই খতিয়ান। আর যদি উপরে কিছু না থাকে, তাহলে আপনি ফরম্যাটে চলে যাবেন যদি দুই পাতার হয়। যদি আইনের ধারা 105, 106 থাকে, তাহলে এটা সিএস খতিয়ান হয়ে যাবে। আর কিছু কিছু সিএস খতিয়ানে দ্বিতীয় পাতায় উত্তর সীমানা বলে একটা শব্দ পাবেন। উত্তর সীমানা, তো উত্তর সীমানা জিনিসটা কি অনেকেই জানতে চান। তো নর্মালি আমরা একটা কথা বলি যে, যেমন ধরেন যে এটা আপনি একটা ভূখণ্ড, আপনার একটা জমি, এটা হচ্ছে আপনার যে পূর্ব দিক, এটা হচ্ছে আপনার পশ্চিম, এটা হচ্ছে আপনার উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। তো এই যে আপনার সম্পত্তিটা চারটা বাহু আছে, চারটা দিক আছে। যখন আমরা নকশা, যখন আপনি বুঝবেন, আপনি সব সময় জানেন যে এই উত্তর পশ্চিম কর্নার থেকে নকশাটা শুরু করে, তারা নকশার দাগ দেওয়া শুরু করে 1, 2, 3, 4 করে এই পূর্ব এবং দক্ষিণে এসে শেষ হয়। তো এই জন্য সিএস খতিয়ানে উত্তর সীমানা বলতে আপনার এই সম্পত্তিটার উত্তর দিকে কোন ব্যক্তি ছিল আইডেন্টিফাই করার জন্য উত্তর সীমানা লিখে কোনো একটা ব্যক্তির নাম দেওয়া থাকে, যে উত্তর দিকে জমিটা করিম সাহেব বা রহিম সাহেব, এরকম। তো এটা এর চাইতে বেশি কিছু না। খতিয়ানের মধ্যে তারাই মালিক হবে যাদের নামটা এই রায়তি অংশে থাকবে, বা মালিকের অংশে থাকবে, বা দখল কলামে লেখা থাকবে। মন্তব্য কলামে যার নাম থাকবে, সেটা শুধু একটা ইঙ্গিত করে যে এই ব্যক্তি হয়তো দখলে আছেন, অথবা এই ব্যক্তি বরাবর সম্পত্তি, সেটা কোনো মালিকানা প্রকাশ করে না। এই জিনিসটা একটু মনে রাখবেন। এখন আমরা সিএস খতিয়ান শেষ করলাম। এখন সমস্যা যেটা হয়েছে, সিএস খতিয়ানের ফরম্যাটের মতোই কিছু জেলায় আপনি সিএস পূর্ববর্তী আরএস খতিয়ান পাবেন। বিশেষত চট্টগ্রামের কিছু অঞ্চলে আপনি এইরকম ইয়াটা পাবেন। কক্সবাজার জেলায়, চট্টগ্রাম, বরিশাল এবং ফরিদপুরে, সেখানে আপনি মালিকানার ইতিহাসটা সিএস থেকে শুরু করতে পারবেন না। এর কারণটা হচ্ছে যেটা, এই যে 1888-তে সর্বপ্রথম ওই অঞ্চলে যখন শুরু হয়, তখন আবার 1920 সালের পরে সেখানে এই সিএস এর সংশোধনী তৈরি করা হয় আরএস। এই জন্য কিছু অঞ্চলে মালিকানা শুরু হয় আরএস থেকে। এই জন্য এই আরএস নিয়ে কনফিউশনে যাওয়ার কারণ নাই, মনে রাখবেন যে এটা হচ্ছে সিএস এর পরবর্তী আরএস। এই খতিয়ানের ফরম্যাটও ওই সিএস এর মতোই। খতিয়ানটা চেনার যাবতীয় সমস্ত কিছু সিএস এর মতোই, যেহেতু ওই একই আইনে তৈরি করা হয়। তো এই জন্য আপনি জাস্ট একটু মনে রাখবেন যে যদি আপনি ফরিদপুর, বরিশাল, চট্টগ্রাম এবং কক্সবাজারের দিকে পুরাতন খতিয়ান দেখেন, সেখানে সিএস খতিয়ান আপনি পাবেন না। এমনকি অনেকে নামই শুনেননি, সেখানে শুরুই হয়েছে আরএস থেকে। আর সিএস খতিয়ানের আরেকটা নাম হচ্ছে, বিশেষত নোয়াখালী অঞ্চলে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ডিএস খতিয়ান। ডিএস মানে হচ্ছে ডিস্ট্রিক্ট। যেহেতু আমাদের এই সিএস খতিয়ানটা একটা ডিস্ট্রিক্টের পর আরেকটা ডিস্ট্রিক্ট টোটাল 52 বছরে করা হয়েছে, তো এই জন্য একে ডিস্ট্রিক্ট সার্ভে বলা হয়। এই কয়েকটা শব্দ মনে রাখলে আপনার জন্য যথেষ্ট সিএস খতিয়ান রিলেটেড। এখন যদি আমরা দেখি সিএস এর পরবর্তীতে, তাহলে সিএস এর সালটা একবার আবার মাথায় করে নেন, 1888 থেকে 1940। আর 1940-এর পরে কি হইলো, আমাদের 47-এ ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে চলে গেল, জমিদারি প্রথা বাতিল হইলো। তো তখন আমরা যারা এখন আজকে জমির মালিক, এদের মালিকানা দেওয়ার জন্য একটা আইন তৈরি করা হয়, যাকে আমরা বলি যে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্ডেন্সি অ্যাক্ট, বা রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইন।
সংক্ষেপে আমরা বলি যে এটা এসএ, স্টেট অ্যাকুইজিশন। এই এসএ খতিয়ানের অসংখ্য নাম আছে, এখন আপনার অঞ্চলে যেই নামে ডাকা হয় শুধু সালটা মনে রাখবেন, সেটা হচ্ছে যে 1956 থেকে 1963 সালে প্রস্তুত করা হয়। এখন আপনার অঞ্চলে কি নামে ডাকা হয় আপনি নিজেই বুঝে নিবেন যে 1956 থেকে 1963-তে কোন জরিপটা করা হয়। তো এই জরিপের নাম হচ্ছে, এটাকে আমরা বলি যে পিএস খতিয়ান। পিএস মানে পাকিস্তান আমলে যেহেতু হয়েছে এই জন্য বলা হয় যে পাকিস্তান সার্ভে। এটা ছাড়া যেহেতু রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনের অধীনে হয়েছে এই জন্য বলি যে আমরা এটা এসএ খতিয়ান। এটা ছাড়া কোনো অঞ্চলে এটাকে এমআর খতিয়ান, মডিফাইড রেকর্ড, কোথাও এমআরআর খতিয়ান, কোথাও টেবিল খতিয়ান, কোথাও যেহেতু বাংলা 1362 সালে জরিপ কাজ শুরু হয়েছে এই জন্য 62-র খতিয়ানও বলা হয়। আবার কোথাও আপনি আরওআর খতিয়ান পাবেন। আরওআর মানে হচ্ছে যে আসলে রেকর্ড অফ রাইট, তারপরেও এটাকে আরওআর বলা হয়। আবার কোথাও সত্যের খতিয়ান বলা হয়। তার মানে সবচেয়ে বেশি সংখ্যক নাম পাবেন এই আছে খতিয়ানে। তবে ম্যাক্সিমাম একটা কথা বলে দেই, সরকারিভাবে বাংলাদেশে এই খতিয়ানের দুইটা নামই ব্যবহার হয়, একটা হচ্ছে এসএ আর একটা হচ্ছে আপনার এমআর। তাহলে এতগুলো আঞ্চলিক নামের সাথে সাথে আমাদের রাষ্ট্রীয়ভাবে এই খতিয়ানটার দুইটা নাম ব্যবহৃত হয়, একটা হচ্ছে এসএ এবং একটা হচ্ছে এমআর। বাকি নামগুলো আঞ্চলিকতার জন্য আপনি এক এক অঞ্চলে এক এক প্রকার পাবেন। আর সিএস খতিয়ান এর যে সরকারি আরেকটা নাম হচ্ছে ডিএস। এই দুটাই মনে রাখবেন যে সিএস এর সরকারি ভাবে দুইটা নাম পাবো, একটা সিএস একটা ডিএস। আর এস এরও আমরা দুইটা নাম পাবো, এর মধ্যে একটা হচ্ছে এস এ আর একটা হচ্ছে এমআর। এখন এই এসে খতিয়ান সম্পর্কে কিছু শব্দ বা কথা যদি আমরা না বলি তাহলে কিন্তু বুঝে আসবে না। এসে খতিয়ানের জন্য সরেজমিনে মাঠে যাওয়া হয় নাই, জমিগুলা মাপা হয় নাই। ওই জমিদারি প্রথা যখন বাতিল করছে, জমিদারের কাছে একটা রেজিস্টার বই ছিল যে কাকে সে জমিগুলা কি দিয়েছে, চাষাবাদ করা দিয়েছে, তার কাছে একটা তালিকা ছিল যাদের কাছ থেকে খাজনা নেওয়া হইতো। ওই তালিকা ধরে ধরে এই খতিয়ানটা প্রস্তুত করা হয়। তো এই জন্য কি আমরা টেবিল খতিয়ান বলি, যে টেবিলে বসে করা হয়েছে। এখন এই খতিয়ানটা আমরা চিনব কি করে? কারণ এই খতিয়ানের এক পাতারও হয়, দুই পাতারও হয়। তবে সারা দেশে পাবেন দুই পাতার, শুধু ঢাকা শহরের কয়েকটা জেলায়, ঢাকা বিভাগের কয়েকটা জেলায় পাবেন, বিশেষত নারায়ণগঞ্জের দিকে আপনি পাবেন এক পাতার এসএ খতিয়ান। এর বাইরে সারা বাংলাদেশে দুই পাতারই পাবেন। তাহলে এসএ খতিয়ান এক পাতারও হয়, দুই পাতারও হয়। এক পাতার শুধু আমরা ঢাকা জেলার মধ্যেই পাবো, এর বাইরে ম্যাক্সিমাম হচ্ছে দুই পাতার। এখন এই আগের খতিয়ানটা তৈরি করা হয়েছিল মনে করেন বেঙ্গল টেন্ডেন্সি অ্যাক্টের অধীনে, আর এই খতিয়ান তৈরি করা হয়েছে আমাদের সেট অ্যাক্টের অধীনে, মানে স্টেট অ্যাকুইজিশন এন্ড টেন্ডেন্সি অ্যাক্ট, যাকে আমরা বাংলায় বলি যে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন। এই আইনের 49, 50, 51, 52, 53, আগে ছিল 105, 106, আর এখন হচ্ছে 49, 50, 51, 52, 53 এই ধারার ক্ষমতা বলে এই খতিয়ানটা তৈরি করা হয়। তো এই জন্য এই খতিয়ানের মধ্যে আমরা এই জিনিসগুলা পাবো। জাস্ট একটু যদি আমরা দেখি, যে দেখেন এটা হচ্ছে আমাদের একটা এসএ খতিয়ান। এর মধ্যে যদি আমরা একটু জুম করে দেই, এখানে নিচের দিকে দেখেন যে 49, 50, 51, 52 বা 53 ধারার ক্ষমতা বল। তাহলে সিএস এবং এসএ খতিয়ান চেনার কার্যকরী দুইটা উপায় আপনারা পাইলেন। আইনের ধারাটা মুখস্থ রাখে যে কোনো খতিয়ানকে দেখে আপনি বলতে পারবেন। এই আছে খতিয়ানটাও কিন্তু দুই পাতার হয়, সিএস এর মতোই, সমস্ত ফরম্যাট একই রকম। উপরের দিকে জমিদারের নাম, নিচে হচ্ছে রায়তের নাম, দ্বিতীয় পাতায় যে জমির দাগ নাম্বার, জমির রকম লেখা থাকে। তাহলে মূল পার্থক্যটা দুই পাতার হইলেও সেটা হচ্ছে আইনের ধারাটার মাধ্যমে আমরা চিনতে পারবো। তো এখন অনেকেই যেটা বলবেন যে ভাই তাহলে এক পাতারটা আমরা কিভাবে চিনবো, যেটা এক পাতার খতিয়ান। তো এক পাতাটা চেনার জন্য জাস্ট আমরা যদি দেখি, সেটার মধ্যে আরেকটা নিয়ম হচ্ছে যে আমরা সেখানে সাবেক খতিয়ান এবং হাল খতিয়ান পাবো। এই যে চিত্রে দেখেন, খতিয়ান নাম্বারের জায়গায় লেখা আছে সাবেক বাটা হাল। সাবেক মানে হচ্ছে সিএস খতিয়ান, আর হাল মানে হচ্ছে ওই এসএ খতিয়ানের নাম্বার। তাহলে যদি এক পাতার খতিয়ান হয়, খতিয়ানের অংশে যদি সাবেক বাটা হাল দুইটা খতিয়ান নাম্বার থাকে, আপনি ধরে নেবেন এটা হচ্ছে এসএ খতিয়ান। দেখেন যে এটা জেলা হচ্ছে ঢাকা, থানা হচ্ছে কেরানীগঞ্জ। তাহলে আমরা যেটা বললাম শুধু এটা আমরা ঢাকা জেলার মধ্যেই পাবো। আর বাকি অংশটা মোটামুটি একই রকম, ওইখানে ওই মালিকের নাম, দেখেন যে দাগ নাম্বার, জমির শ্রেণী, মোট জমির পরিমাণ, এই জিনিসটাই থাকে।
তাহলে আমরা এক পাতার এসে খতিয়ান চেনার একটাই উপায় মনে রাখবো, এটার মাধ্যমেই হবে, সেটা হচ্ছে যে সাবেক খতিয়ান বাটা হাল খতিয়ান। তবে কিছু কিছু রেয়ার ক্ষেত্রে যদি একটা খতিয়ান দেখাই যে সেখানে কিছুই আপনার লেখা নাই, এই যে একটা খতিয়ান দেখেন, এখন এইটা একটা এসে খতিয়ান, এইটা আপনি কিভাবে চিনবেন? এক পাতার খতিয়ান, এখানে খতিয়ানের জায়গায় শুধু একটাই নাম্বার দেওয়া আছে। তো এইটা আপনাকে চিনতে হলে আর একটু অ্যাডভান্স লেভেলে বুঝতে হবে। সেটা হচ্ছে যে দেখেন, এখানে লেখা আছে জেলা দিনাজপুর, তার মানে জেলা আছে, থানা হচ্ছে সিরির বন্দর, মৌজা হচ্ছে খেটকাটি, জেএল নাম্বার হচ্ছে 114। যদি এই জেএল নাম্বারের পরে এখানে আরেকটা শব্দ থাকে রেসানুং, মানে রেভিনিউ সার্ভে নাম্বার, তাহলে ওইটা হচ্ছে যে আপনার এসে খতিয়ান না। এটা আমরা বিপরীত ভাবে মনে রাখতে হবে। যদি এরকম কোনো খতিয়ান পান যেখানে আপনার জেলা আছে, থানা আছে, মৌজা আছে, জেল নাম্বার আছে, শুধু জেল পর্যন্তই আছে, এরপরে কোনো রেসানং বা রেভিনিউ সার্ভে নাম্বার নাই, তার মানে এটা হচ্ছে আমাদের এসে খতিয়ান। তবে খুব কম পাবেন জেআর ক্ষেত্রে। বেশিরভাগ ক্ষেত্রেই আপনি এখানে ঢাকার মধ্যে যদি আপনি এখানে বাটাটাও কিন্তু পেয়ে যাবেন। এই জিনিসটা একটু মনে রাখবেন। তাহলে আমরা দুইটা খতিয়ান দেখলাম, সিএস খতিয়ান এবং এসএ খতিয়ান। তাহলে এসএ খতিয়ান আপনার দুই পাতারও হবে, এক পাতারও হবে। দুই পাতার চেনার উপায় হচ্ছে যে আইনের ধারাগুলা দিয়ে 49, 50, 51, 52। আর এক পাতার আমরা সাবেক খতিয়ান বাটা হাল খতিয়ান, এই শব্দটা থাকলে বুঝতে পারবো। এখান থেকে খুব সহজে আমরা চিনতে পারবো। এর আরেকটা যদি নমুনা দেখাই, এখানেও দেখেন যে সাবেক তারপরে নিচে হাল, দুটাই লেখা আছে। এর মাধ্যমে আমরা খুব সহজে কিন্তু এসএ খতিয়ানটাও চিনতে পারবো। এখন আসি যেটা, সেটা হচ্ছে যে এই 1963 সালে যখন এই অ্যাসে খতিয়ানটা ফাইনালি গেজেট হইল, আমরা প্রথমেই বলছি যে এটা জমিদারের টেবিলে বসে লেখা হয়েছে, সরেজমিনে যাওয়া হয় নাই। তখন মালিকানার দ্বন্দ্ব দেখা দিল, নানা প্রকার বিরোধের সৃষ্টি হইল। তো তখন পাকিস্তান সরকার কি করে, একটা কমিটি গঠন করে। তো কমিটি আবার রিকমেন্ডেশন করে যে হ্যাঁ, ভুল ভ্রান্তি আছে, আপনি এটা আবার রিভিশন করেন। তো তখন আবার শুরু হয় আরএস জরিপ, যাকে আমরা বলি যে রিভিশনাল সার্ভে, যেটা 1966 থেকে শুরু হয়। তাহলে প্রথমটা ছিল আমাদের সিএস 1888 থেকে 1940, পরবর্তীতে এসে আসলো 1956 থেকে 1963, আর পরে শুরু হচ্ছে আমাদের 1966 থেকে এসএ জরিপটা। তবে আমরা জানি 71 সালে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। তো স্বাধীনতার পরেও যেটা 1966 থেকে শুরু হয়েছে, মোটামুটি 1984 পর্যন্ত কিন্তু ওই জরিপটা চলমান ছিল, যেইটাই হচ্ছে মূলত আমাদের আরএস জরিপ। এই জরিপের খতিয়ানগুলো আবার দুই পাতার, এইটা মনে রাখবেন। তাহলে আরএস জরিপ যেটা 1966 থেকে 1984 পর্যন্ত যে খতিয়ানটা, এর খতিয়ানের আরএস জরিপটা পাবো আমরা দুই পাতার। আর 1984 পরে এখন পর্যন্ত যেগুলো চলতেছে এগুলো হচ্ছে আবার এক পাতার। তাহলে আপনি বলবেন যে ভাই আমরা সিএস তো আইনের ধারা দেখে বুঝলাম, এসএও আইনের ধারা দেখে বুঝলাম, তাইলে আরএস খতিয়ানটা আমরা কিভাবে চিনবো? এখন মূল কথা হচ্ছে যে আরএস খতিয়ান এক পাতারও পাবো, দুই পাতারও পাবো। তো এটার জন্য আমরা সিম্পল একটা টেকনিক মনে রাখবো, যে যখনই আপনি দুই পাতার খতিয়ান পাবেন, তো আপনার মনে প্রথমেই চিন্তা হবে যে এটা সিএস হইতে পারে বা এসএ হইতে পারে। তো সেক্ষেত্রে আপনি আইনের ধারা দেখবেন যে কোথাও কোনো আইনের ধারা উল্লেখ করা নাই। তারপরেও আপনি 100% শিওর হবেন যেভাবে, যে জমির যেই আপনি পরিমাণটা আছে, জমির যে শ্রেণী আছে, যদি ওখানে পরিমাণ লেখা আছে, জমির শ্রেণীটা কৃষি এবং অকৃষি দুইটা কলামে উপরের হেডিং এর মধ্যেই বিভক্ত থাকবে। এটা কিন্তু সিএস খতিয়ানও পাবেন না, এসএ খতিয়ানও পাবেন না। তাহলে দুই পাতার এসএ খতিয়ান চেনার কার্যকরী উপায় হচ্ছে যে এখানে আপনি জমির শ্রেণীটা কৃষি এবং অকৃষি দুইটা হেডিং এ বিভক্ত পাবেন। যখনই এরকম পাবেন আপনি 100% শিওর হবেন যে এটা আরএস খতিয়ান। এখানে দেখেন শিরোমারা দেওয়া আছে যে আরএস খতিয়ান। এটা যদি আমরা আরেকটা নমুনা দেখি, এখানেও দেখেন যে জমির শ্রেণীটা কৃষি এবং অকৃষি দুইটা ভাগে বিভক্ত করে দেওয়া আছে। এখন তাহলে এক পাতাটা আমরা কিভাবে চিনবো? তো এক পাতার আপনি তখনই চিনবেন যখন আপনি পূর্বের গুলো চিনে আসছেন। সিএস খতিয়ান জানেন দুই পাতারই হবে, এক পাতার হবে না। তাহলে এসএ খতিয়ানই এক পাতার হইতে পারে। তবে ও এক পাতার হইলে সেখানে আমাদের সাবেক বাটা হাল থাকবে এবং জেএল নাম্বার পর্যন্ত থাকবে। কিন্তু এখানে দেখেন যে আমাদের জেলা আছে, উপজেলা আছে, মৌজা আছে, জেএল নাম্বার আছে, সাথেই যে রেভিনিউ সার্ভে নাম্বার দেওয়া আছে, এইটা কিন্তু আমাদের এসএ খতিয়ানে ছিল না।
আর যেটা হচ্ছে, এক পাতার খতিয়ানের মধ্যেও জমির শ্রেণীটা কৃষি এবং অকৃষি দুইটা হেডিং এ বিভক্ত থাকবে। তাহলে আমরা আরএস খতিয়ানটাও দুইটা কার্যকরী উপায়ে চিনবো, যে আমাদের এক পাতার হইলে জমির শ্রেণীটা কৃষি অকৃষিতে ভাগ বিভক্ত থাকবে, আর এইখানে আমাদের রেভিনিউ সার্ভে নাম্বারটা থাকবে। তাহলে আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন যে এটা হচ্ছে আমাদের এসএ খতিয়ান। তাহলে এক পাতার আরেকটা কোনটা খতিয়ান হয় আমাদের, সেটা হচ্ছে এসএ খতিয়ান। আর এসএ আর আরএস এর মধ্যে মেইন পার্থক্য হচ্ছে, এসএ খতিয়ানে আমরা সাবেক বাটা হাল পাবো খতিয়ান নাম্বারের মধ্যে, এখানে ওইটা থাকবে না, সরাসরি খতিয়ান নাম্বার থাকবে। আর জমির শ্রেণী আমাদের কৃষি অকৃষিতে ভাগ থাকবে, যেটা আমাদের এসএ খতিয়ানে কিন্তু ভাগ করা নাই। এখন আসি আমরা আর কিছু খতিয়ান। মূল খতিয়ান আমাদের কিন্তু সেগুলাই, কোনটা যেটা আমরা পড়লাম, সিএস, আর হচ্ছে আমাদের এসএ, আর একটা হচ্ছে যে আমাদের আরএস। এখন এই আরএস যেটা শুরু হয়েছে এখন কিন্তু উত্তরাঞ্চলের দিকে, যদি আপনি রংপুর, রাজশাহী অথবা দিনাজপুর, পঞ্চগড়ের দিকে যান, এখনো মাঠ পর্যায়ে জরিপ চলতেছে। ওই অ্যাসিড খতিয়ানের পরবর্তীটা এখনো চলতেছে, এখনো আরএসটা আজকে প্রায় 50 বছরও আরএসটা কিন্তু শেষ হয় নাই। ওই আরএসটাকেই আমরা অঞ্চল ভেদে এখন বলতেছি যে এটা বিএস বা বিআরএস। এখন যে আরেকটা আপনারা পাবেন ডিপি খতিয়ান নাম পাবেন, যে ডিপি খতিয়ান বা ড্রাফট খতিয়ান বা জরিপকালীন খতিয়ান। আপনার অঞ্চলে যখন জরিপ কাজ শুরু হয়, সেটেলমেন্ট অফিস ওই কাজটা করে, উপজেলার মধ্যে উপজেলা এরকম সেটেলমেন্ট অফিস পাবেন। সেইখানে আপনার প্রাথমিক নানা প্রকার খসড়া তৈরি করা হয়, আপনাকে যে খতিয়ানটা দেওয়া হয় তার একটা সরকারি ভলিউম বই প্রকাশ করে। ওই ভলিউমটাকে আমরা বলি যে ডিপি প্রকাশনা। যতদিন পর্যন্ত জরিপটা চলবে ওই খতিয়ানের মধ্যেই যাবতীয় আপ টু ডেট হবে। আপনার জমি যদি কারো নামে চলে যায়, কেটে নিয়ে আসা। যেমন আমরা একটা যদি খতিয়ানের ড্রাফট, এই হচ্ছে একটা মূল যদি দেখাই, এই হচ্ছে একটা ড্রাফট পাবলিকেশন বই। এটা অরিজিনাল বইয়ের একটা ছবি, যেটা বিভিন্ন কালিতে লেখা থাকে। তো যখন আমরা আরো অ্যাডভান্স লেভেলে যাব, সেখান থেকে এই কালিগুলো সম্পর্কে আমরা বুঝবো যে কখন আমাদের সবুজ কালি, কখন আমাদের লাল কালি ব্যবহার করা হচ্ছে। এইটা আমরা ড্রাফট পাবলিকেশন বলি, ডিপি খতিয়ান। এইটার কার্যকারিতা হচ্ছে খতিয়ানটা গেজেট হওয়া পর্যন্ত। যখন একবার গেজেট হয়ে যায়, এইটার আর তখন কার্যকারিতা থাকে না। তো অনলাইনে দেখবেন যে পুরাতন সিএস এসএ খতিয়ানের এই ড্রাফট খতিয়ান গুলা তারা 2 নাম্বারই করে বিক্রি করতেছে, যে আপনাকে বলে দিচ্ছে যে আপনার মালিকানা দলিল নাম্বার খুঁজে দিবে। তো নর্মালি এরকম সরকারি ভাবে নেওয়ার কোনো নিয়ম নাই, কোথাও থেকে উঠানোরও নিয়ম নাই। বেশিরভাগ ক্ষেত্রে এগুলা জেলা রেকর্ড রুমে থাকে, কিছুদিন পর্যন্ত তারা রাখে, পরবর্তীতে বিক্রি করে দেয়, ধ্বংস করে দেয়, অথবা ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরে পাঠায় দেয়, সেখানে থাকে। তো এইখানে থেকে আপনার কাছে যে খতিয়ানটা থাকে সেটা হচ্ছে এইরকম, লাল কালিতে ডিপি নাম্বার লেখা থাকে, আর একটা সিল দেওয়া থাকে তসদিক খতিয়ান। এটাই একদম গেজেট হওয়া পর্যন্ত আপনার কাছে এই পাতাটাই থাকে। তাহলে সরকারের কাছে ডিএফ পাবলিকেশন থাকতেছে, আর আপনার কাছে তসদিকৃতটা থাকে এইরকম লাল কালিতে। আপনার বাসায় যদি জায়গা জমি থাকে, জরিপ যদি চলমান থাকে, দেখবেন যে একটা খতিয়ান পাবেন। আর এখানে একটা কথা বলে নেই, যেখানে দেখেন যে দুইটা খতিয়ান নাম্বার আছে, একটা কালো কালিতে একটা লাল কালিতে। তো দিন শেষে মনে রাখবেন, ফাইনালি যখন এই খতিয়ানটা গেজেট হবে, খতিয়ান নাম্বার হবে এই ডিপি নাম্বারটা। এই যে প্রাথমিক নাম্বারটা, এটা বাদ পড়ে যাবে। এই ডিপি নাম্বারটাই হবে আপনার ফাইনাল চূড়ান্ত খতিয়ান নাম্বার, এই জিনিসটা মনে রাখবেন। এখন যদি আমরা দেখি, আর আপনি যদি এই ডিপি খতিয়ানেরও সার্টিফাইড কপি উত্তোলন করতে পারবেন, নানা প্রকার কাজের জন্য প্রয়োজন পড়ে, তো এইরকম তারা আপনাকে সার্টিফাইড কপি দিয়ে দিবে সেটেলমেন্ট অফিসার। এক্ষেত্রে আপনার জেলা ডিসি অফিসে যাইতে হবে না, আপনার উপজেলার যে সেটেলমেন্ট অফিস আছে সেখান থেকে আপনি সার্টিফাইড কপি উত্তোলন করতে পারবেন। এরপরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমাদের আরো কিছু জরিপ আছে সম্ভবত। আর এর মাঝে আরেকটা কথা বলে নিই, আমরা এসএ খতিয়ানের পরে থেকে সিএস খতিয়ানের 1 নাম্বার খতিয়ান কোনো খাস খতিয়ান না, এটা মনে রাখবেন। এসএ খতিয়ানের 1 নাম্বারই হচ্ছে খাস খতিয়ান, মানে সরকারের জমি। প্রতিটা মৌজায়, আপনার প্রতিটা মৌজার মধ্যে 1 নাম্বারে যে খতিয়ানটা, এটা সরকারি জমি, একদম পিওর খাস জমি। যেমন নদীগুলা আছে, চলাচলের রাস্তা আছে, অথবা সরকারি খাস কৃষি জমি আছে। তো এই জন্য আপনি খাস জমি জানতে পারবেন আপনার ওই মৌজায় ভূমি অফিসে গিয়ে 1 নাম্বার খতিয়ানটা যদি দেখেন, দেখতে পারবেন যে কোন কোন দাগগুলা খাসের অন্তর্ভুক্ত। এই জমির কোনো খাজনা নাই, এই জমির কোনো 2 নাম্বার রেকর্ড বই প্রস্তুত করা হয় না, কারণ সরকারের সম্পত্তি সরকারের পক্ষে জেলা প্রশাসকের নামে, ওই জেলার জেলা প্রশাসকের নামে রেকর্ড করা হয়। আর একের সাথে একের এক বর্তমানে বলে একটা খতিয়ান পাবেন, যেটা আমাদের অর্পিত সম্পত্তি তারা রেকর্ড করে।
এ দুটাই মনে রাখবেন। এখন আমরা যেটা পড়ে আসলাম, সিএস, এসএ, আরএস এবং নামজারি, এই চারটাই হচ্ছে আমাদের খতিয়ান। তুলনামূলক আপনি মনে রাখবেন তাহলে কিভাবে, এক কথায় যদি দেখেন যে সিএস খতিয়ান আমাদের 2 পাতার হবে, এসএ খতিয়ান 2 পাতা 1 পাতা উভয়টা হইতে পারে, আর আরএস খতিয়ান 2 পাতা 1 পাতা হইতে পারে। আর নামজারি মনে রাখবেন, নামজারি খতিয়ান নির্ভর করে যে আপনি সিএস এর নামজারি খতিয়ান দেখতেছেন, না এস এর নামজারি খতিয়ান দেখতেছেন, না আরএস এর নামজারি খতিয়ান দেখতেছেন। এটা এই জন্যই হয় যে দেখেন 1888 থেকে 1940, তো এই সালের পরে 1956 থেকে 1963, তো এর